পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনূস। $20 কোটি সহায়তার চুক্তি সই। গণ অভ্যুত্থানে বিএনপি 422 জন নিহত দাবি ফখরুলের। সংস্কারের পরে দ্রুত নির্বাচনের আহ্বান। আন্দোলন দমাতে ভারী অস্ত্র ব্যবহারের তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর। বৃষ্টিতে বাংলাদেশ, বন্যায় মিয়ানমার ও ইউরোপ গেছে তলিয়ে। মিয়ানমারের 74 মৃত্যু। আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এই সহায়তা চান। এর আগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠকে $20 কোটি সহায়তার চুক্তি স্বাক্ষরিত হয়। ব্রিফিংয়ে ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান, আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়ন সহায়তায় এই চুক্তি সই হয়েছে। শফি মোহাম্মদ সাগরকে সাথে নিয়ে রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে বৃষ্টি স্নাত সকালে তার সরকারি বাসভবন যমুনায় যান সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলটির সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার, সেই সাথে আগের স্বৈরাচারী শাসনের সাথে জড়িত দুর্নীতিবাজদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা। ঘণ্টাব্যাপী বৈঠকে আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও আলোচনা হয়। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইউএসএআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর জানান, দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন সহযোগিতায় একটি চুক্তি সই হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এটি আমাদের প্রথম সফর। $200 মিলিয়ন নতুন উন্নয়ন চুক্তি সই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চুক্তিটি সই হয়েছে। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, কর ব্যবস্থাপনা এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলটির সাথে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এইগুলো সব আলাপ হয়েছে। পরে একই স্থানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলটি। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র আশ্বাস দেয়। প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলির প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তার প্রতিশ্রুতি দেয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির 422 জন দলীয় নেতাকর্মী শহীদ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিপ্লবে বিএনপির অবদানকে খাটো করে দেখার চেষ্টা হচ্ছে। বলেন, এখনও ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন নূর হোসেন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগের কথা তুলে ধরেন। জানান, সবশেষ ফ্যাসিস্ট হাসিনা পতনের জুলাই বিপ্লবের ৮ শতাধিক শহীদের অর্ধেকের বেশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। বাকশালের পর বহুদলীয় গণতন্ত্র স্বৈর শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরও বিএনপির অবদানকে ছোট করে দেখার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ঐক্য বিনষ্টের চেষ্টা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এটা একটা সমস্যা। দ্বিতীয়টা সমস্যা হচ্ছে, আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ। অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও সব সংস্কার সম্পন্ন করতে পারবে না জানিয়ে ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সরকারকে। যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। ধৈর্য ধরে ডক্টর ইউনূসের সরকারকে বিএনপি প্রয়োজনীয় সব সহায়তা দেবে বলেও আশ্বাস দেন বিএনপি মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তালিকা যাচাই বাছাই চলছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। বহুবিধ আইন ওখানে করা মামলা আছে, মোকদ্দমা আছে, প্রায় ৩৭০০ মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। দুপুরে সুপ্রিম কোর্টে একথা জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আরো বলেন, আন্দোলন দমাতে যে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছিল তার অনেক প্রমাণ তারা পেয়েছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলন যে কোনো মূল্যে দমিয়ে ক্ষমতায় টিকে থাকার এক অসম লড়াইয়ে নেমেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার, যেখানে ব্যবহার হয়েছিল যুদ্ধাস্ত্র, মরণঘাতী বিদেশি অনেক অস্ত্র। ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ব্যবহৃত বুলেটের প্রকৃতি থেকে এমন অনেক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, প্রমাণ মিলেছে মানবতার বিরুদ্ধে অপরাধেরও। পুলিশ, বিজিবি সহ যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে তাদের বিচার হতে বাধা নেই। একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপসারণ করা হয়েছে, এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে, যেটা সেনাবাহিনী ব্যবহার করে, এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে। যত বাহিনী আছে তারা তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় সদস্য বাড়ানো হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবতা বিরোধী অপরাধের তথ্য ও আলামত সম্পর্কে তথ্য দিতে মিডিয়া সহ সবাইকে আহ্বান জানায় প্রসিকিউশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর আদাবর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক এই মন্ত্রীকে। পরে তাকে আদালত থানায় হস্তান্তর করা হয়। কালো ভারী বৃষ্টির সম্ভাবনা বলেছে আবহাওয়া দপ্তর। আজ সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপাকে জনজীবন। রাজধানীর বিভিন্ন এলাকায় জমেছে বৃষ্টির পানি। গভীর নিম্নচাপের কারণে এই বৃষ্টি ব্যাখ্যা দিয়েছে আবহাওয়া দপ্তর। নদীবন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। রোববার দিনভর রাজধানী জুড়ে ছিল বৃষ্টির দাপট। বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়ছেন নগরবাসী। সাপ্তাহিক প্রথম কর্মদিবস হবার কারণে যানবাহন স্বল্পতায় ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে কামকাজ নেই, সমস্যা চলাফেরা চলতে খুব কষ্ট, খাওয়া খাই দিতে পারি না। বৃষ্টি হচ্ছে তাতে আমাদের অবশ্যই সমস্যা হচ্ছে, আমার চলাফেরার সমস্যা হচ্ছে। রিক্সাওয়ালারা ধরেন 50 টাকার ভাড়া 70-80 এরকম, তারপরে সব দিক দিয়েই তো ভোগান্তি হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে এর অবস্থান হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা অবস্থান করছিল। এই গভীর গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এবং আজকের সারাদিনে এই বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে এবং আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে আসবে। এদিকে রাজশাহী, পাবনা, চট্টগ্রাম এবং কক্সবাজার সহ 15টি জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি অব্যাহত থাকায় মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মোংলায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট ও চিংড়ির ঘের। খুলনা যশোর মহাসড়কে গাছ পড়ে যানবাহন চলাচল ব্যাহত। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে বায়েজিদ লিং রোড পাহাড় ধসের ঘটনায় এখনও সড়কটির যোগাযোগ স্বাভাবিক হয়নি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের তরফে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসে আজ খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত তৈরি পোশাক কারখানা। তবে নিরাপত্তা সহ নানা ইস্যুতে আজও বন্ধ রয়েছে 18টি কারখানা। এছাড়াও 2টি কারখানায় বেতন ভাতা বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শেষে হাজিরা দিয়ে বের হয়ে যায় শ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ঘিরে বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। শিল্পাঞ্চলের চলমান পরিস্থিতি পর্যালোচনায় আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন কর্মকর্তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সবুর হোসেনের নেতৃত্বে 12 সদস্যের কমিটি তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আদানিসহ ভারতীয় কোম্পানিগুলোর সাথে চুক্তি খতিয়ে দেখবে বাংলাদেশ, এমন উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। স্রল.ইন এবং ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে 2017 সালে আদানি পাওয়ারের সাথে বাংলাদেশের গোপন বিদ্যুৎ চুক্তি, যার ফলে ঝাড়খণ্ডে নির্মিত হয় আদানির কয়লাভিত্তিক গড্ডা পাওয়ার প্ল্যান্ট। আদানির সাথে এই চুক্তিতে বাংলাদেশ থেকে $10 বিলিয়ন বিনিয়োগ নেওয়া হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার দাম ধরা হয়েছে অস্ট্রেলিয়ার 1 নম্বর কয়লার মূল্য অনুসারে, আর সেই দাম বাংলাদেশ আদানিকে পরিশোধ করবে মার্কিন ডলারে। এছাড়া বিদ্যুতের আদানির জন্য বাংলাদেশকে ইউনিট প্রতি দিতে হবে রেকর্ড 14 টাকা, অথচ ভারত থেকে অন্য চুক্তিতে বিদ্যুৎ আনলে খরচ পড়ে অর্ধেকেরও কম। তাই এই চুক্তিটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খতিয়ে দেখে নতুন সিদ্ধান্ত নেবে। ফিনান্সিয়াল টাইমস বলছে বাংলাদেশের কাছে 4000 কোটি রুপি আদানির বাকি রয়েছে, তা পরিশোধ করতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে আদানি গ্রুপ। স্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন।
নির্বাচিত হলে ফুটবলকে তৃণমূল পর্যায় থেকে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই ক্রীড়া সংগঠক। সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর 24 ঘন্টার মধ্যে আসন্ন নির্বাচনে বাফুফের সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ঐক্যমতের ভিত্তিতে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন আসন্ন বাফুফে নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেন। দায়িত্ব পেলে ফুটবলকে তৃণমূল পর্যায়ে পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন রুহুল আমিন। এই নির্বাচনে তাকে সমর্থন দিবেন আমিনুল হক ও জাহিদ হাসান এমিলির মতো সাবেক ফুটবলাররা। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিকের মতো ক্রীড়া সংগঠকরা। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম মানে রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করব এবং ফুটবলকে এই আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাঁচ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। সকলের সাথে বসে আমরা যে নেক্সট আমাদের ফুটবল যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা কিভাবে ফুটবলকে আমরা আগাতে পারি সেই বিষয়ে আমরা টোটাল জিনিসটা আপনারা তুলে ধরবো। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনূস, $20 কোটি সহায়তার চুক্তি সই। গণ অভ্যুত্থানে বিএনপির 422 জন নিহত দাবি ফখরুলের, সংস্কারের পরে দ্রুত নির্বাচনের আহ্বান। আন্দোলন দামাতে ভারী অস্ত্র ব্যবহারের তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর। বৃষ্টিতে বাংলাদেশ, বন্যায় মিয়ানমার ও ইউরোপ গেছে তলিয়ে, মিয়ানমারের 74 মৃত্যু। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।